ব্যবসায় শিক্ষা শাখার নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও ইউটিউব চ্যানেলের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে পাঠের বিষয় ব্যবসায় উদ্যোগ, অধ্যায় পঞ্চম। পাঠের শিরোনাম ব্যবসায় আইনগত দিক। ব্যবসায় আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্ট অফ বিজনেস। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের কিছু আইনগত দিক মেনে চলতে হয়। সেই আইনগত দিকগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো অথবা আলোচনা করবো। খেয়াল মনোযোগ দিয়ে তোমরা শুনবে। প্রথমত যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে হলে লাইসেন্স করতে হবে। তাহলে লাইসেন্সটা কি? যে কোনো লাইসেন্সটা হলো অনুমোদনপত্র। লাইসেন্স হলো একটা অনুমোদনপত্র। যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার মধ্যে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে, এবং পৌর এলাকার বাইরে যদি হয় তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশের অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লেখিত নিয়ম অনুসারে নিবন্ধন ফর্ম পূরণ করে নিবন্ধনের জন্য স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করতে পারে। আবেদন ফর্মের সাথে তাকে নির্দিষ্ট পরিমাণ একটা ফি জমা দিতে হবে। লাইসেন্সের বিষয়ে এবং যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন। অনেকে মূলধন একত্রিত করে যারা শেয়ার ছাড়া ক্ষমতা রাখে বাজারে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হবে। এক্ষেত্রে কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রবর্তকগণ যারা পরিচালকগণ কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় দলিল সহ ফি প্রদান করে নিবন্ধকের নিকট আবেদন করে এবং দলিলাদি প্রমাণপত্র ও পরীক্ষা প্রয়োজনীয় দলিল সহ পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধনপত্র ইস্যু করবে। নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করবে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন প্রবর্তক এবং পাবলিক কোম্পানির বেলায় 7 জন প্রবর্তক মানে পরিচালক নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথেই তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করার জন্য কার্য আরম্ভের অনুমতি প্রয়োজন। যৌথ মূলধনের নিবন্ধনটা কিভাবে করবে আমরা সেটা জানলাম। সারা বিশ্বে একটা আলোচিত ব্যবসা আছে ফ্রাঞ্চাইজিং কি? কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে তার পণ্য তৈরি বা বিক্রি করা বা বিতরণ করার অধিকারকে ফ্রাঞ্চাইজিং বলে। যেমন কেএফসি, একটা আমেরিকান কোম্পানি। কেএফসি কোম্পানির আমি পণ্য এদেশে বিক্রি করতে চাই, তাহলে তাদের সাথে একটা চুক্তি করে আমি এদেশে ব্যবসাটা পরিচালনা করতে পারি। বিভিন্ন ব্র্যান্ডের পণ্যগুলো আমাদের দেশে এইভাবে সরবরাহ করা হচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে ফ্রাঞ্চাইজিংয়ের মাধ্যমে। তাহলে এই ফ্রাঞ্চাইজিংয়ে ব্যবসায় 2টি পক্ষ থাকে। একটাকে বলা হয় ফ্রাঞ্চাইজর আর একটাকে বলা হয় ফ্রাঞ্চাইজি। তোমাদের উদাহরণের জন্য বলতে পারি আমেরিকান কেএফসি হচ্ছে ফ্রাঞ্চাইজর এবং বাংলাদেশ ট্রান্সকপ লিমিটেড হচ্ছে ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য। এই ফ্রাঞ্চাইজিং ব্যবসার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই প্রধান কিছু বৈশিষ্ট্যের কথা আমি বলবো। ফ্রাঞ্চাইজর ও ফ্রাঞ্চাইজিংয়ের মধ্যে এটা চুক্তি হবে। ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজিংয়ের মধ্যে এটা চুক্তি হবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পণ্যগুলো ব্র্যান্ডেড পণ্য বা সেবা। তৃতীয় বৈশিষ্ট্য পণ্য বা সেবার স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজর
সেবা স্বীকৃতি মান বা প্রক্রিয়া অনুযায়ী যাচাইয়ের জন্য প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্র্যাঞ্চাইজার কর্তৃক মনিটরিং থাকবে। তাহলে ফ্র্যাঞ্চাইজিং এর বৈশিষ্ট্য, প্রধানত তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। কোনো প্রতিষ্ঠানের সাথে যদি ব্যবসা করতে হয়, ওই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করতে হলে তার দুজনের মধ্যে একটা চুক্তি হবে। কিছু চুক্তি ফ্র্যাঞ্চাইজিং এর, কিছু চুক্তি ফ্র্যাঞ্চাইজ চুক্তি। কি কি চুক্তি থাকে, চুক্তি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। সকল ফ্র্যাঞ্চাইজিং চুক্তির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো, সবগুলোর ক্ষেত্রে নিম্নলিখিত কিছু বিষয় মিল থাকে, কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে। যেমন ফ্র্যাঞ্চাইজি প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি এবং পরে বিক্রয়ের পর নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করে প্রতিদিনের হিসাব ফ্র্যাঞ্চাইজির পণ্য বা সেবা বিক্রয়ের অধিকার পায়। ফ্র্যাঞ্চাইজি 2 নম্বর চুক্তি, ফ্র্যাঞ্চাইজি অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকবেন। একজন ফ্র্যাঞ্চাইজি সে অবশ্যই তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যত বিনিয়োগের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা সে বিনিয়োগ করতে রাজি থাকবে। 3 নম্বর, উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ। দুইটা পক্ষ আছে চুক্তির মাধ্যমে, একটা ফ্র্যাঞ্চাইজি, একটা ফ্র্যাঞ্চাইজার। তাহলে দুইজনের উদ্দেশ্যটা কি? অর্থ, ব্যবসা থেকে মুনাফা অর্জন করা। আয় হবে ব্যবসায় সাফল্য নির্ধারণের মাপকাঠি। যদি ব্যবসায় আয় ভালো হয় তাহলে বোঝা যাবে ব্যবসাটা ভালো। সফল হতে হলে ব্যবস্থাপনা হতে হবে দক্ষ এবং পণ্য বা সেবা হতে হবে উত্তম বা ভালো মানের পণ্য হলে বাজারে সেটা চাহিদা থাকে, এই জন্য পণ্য বা সেবা হতে হবে ভালো। 4 নম্বর চুক্তি, ফি প্রাপ্তির দিন থেকে ফ্র্যাঞ্চাইজার আয় করতে থাকবে। ফি প্রাপ্তির পর থেকে ফ্র্যাঞ্চাইজার আয় করতে থাকবে। কোনো সময় ফ্র্যাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি ফি দাবি করতে পারে। যে কোনো সময় ফ্র্যাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগে তারা ফ্র্যাঞ্চাইজার ফি দাবি করতে পারে, মানে তার কাছ থেকে অর্থ দাবি করতে পারে। 5 নম্বর চুক্তি, চুক্তিতে কোনো সময় ফ্র্যাঞ্চাইজার নিজেই ব্যবসা এলাকা নির্ধারণ করবেন, অবকাঠামো নির্মাণ এবং ব্যবসার মালিকানা নিজের কাছে রাখতে পারে। মানে কোন এলাকাটা ব্যবসা করলে ভালো হয়, এই এলাকাটার অবকাঠামো নির্মাণ করার, উন্নয়ন করার প্রয়োজন হলে, তারপরে দোকান পজিশনটা, ব্যবসা প্রতিষ্ঠানটা সুন্দর করে সাজানোর প্রয়োজন হলে, এইসবের মালিকানা ইচ্ছা করলে সে নিজের কাছে রাখতে পারে। 6 নম্বর চুক্তি, ব্যবসায় যদি ফ্র্যাঞ্চাইজারের মানদণ্ড অনুযায়ী সফল না হয় তাহলে যে কোনো সময় চুক্তিপত্র বাতিল করে দিতে পারে। যদি ফ্র্যাঞ্চাইজার যেভাবে ব্যবসাটা চেয়েছে সেভাবে ব্যবসাটা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তার মান অনুযায়ী যদি না হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজার ইচ্ছা করলে তার সাথে চুক্তি বাতিল করে তার সাথে ব্যবসা বন্ধ করে দিতে পারে। 6 নম্বর চুক্তি, ফ্র্যাঞ্চাইজি শুধু ওই আইটেম সমূহ বিক্রয় করতে পারবে যা ফ্র্যাঞ্চাইজার গ্রহণযোগ্য মনে করবে। যিনি এই পণ্যগুলো নিবে, যেমন আমি বাংলাদেশে একজন কেএফসি আনছে, সে কেএফসি হলো ফ্র্যাঞ্চাইজি। সে যে ধরনের পণ্যগুলো বিক্রি করতে চায় সেগুলো যদি ফ্র্যাঞ্চাইজার গ্রহণযোগ্য মনে করে তাহলে অনুমোদন দিবে যে ঠিক আছে তুমি এগুলি বিক্রি করতে পারো। আর না হলে সে যেটা বলবে, ফ্র্যাঞ্চাইজার যে কটা পণ্য গ্রহণযোগ্য মনে করবে সেই কটাই তাকে বিক্রি করতে হবে। তাহলে ফ্র্যাঞ্চাইজিং কি, ফ্র্যাঞ্চাইজিং এর ব্যবসার বৈশিষ্ট্য, ফ্র্যাঞ্চাইজিং চুক্তি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, মেধা সম্পদ মন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই হলো মেধা সম্পদ। মন এবং মেধা দিয়ে যে সম্পদটা সৃষ্টি করা হয় সেটাকে বলা হয় মেধা সম্পদ। মনন ও মেধা দ্বারা সৃষ্টি কাজই মেধা সম্পদ। ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধা সম্পদের অন্তর্ভুক্ত। তুমি একটা মেধা দিয়ে একটা কবিতা লিখছো, এটা তোমার সম্পদ। তুমি একটা প্রবন্ধ রচনা করলা, এটা তোমার সম্পদ। একটা নাটক, উপন্যাস, সাহিত্যকর্ম রচনা করলা, এটা তোমার মেধা দ্বারা সৃষ্টি হয়েছে, এটা তোমার এটা মেধা সম্পদ।
মেধা সম্পদ বলতে ওই সব মূল্যবান সম্পদকে বোঝায় যা একজন দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করছে, মানে দীর্ঘদিন চেষ্টা করে সে এটা তৈরি করতে পারছে বা উদ্ভাবন করতে পারছে। তারপরে সারা বিশ্বের মতো বাংলাদেশও 26শে এপ্রিল বিশ্ব মেধা দিবস পালিত হচ্ছে। হ্যাঁ, মেধা সম্পদ বুঝতে পারছে শিক্ষার্থীরা, যে মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে বলা হয় মেধা সম্পদ। আর এই মেধা সম্পদ দিবস আছে একটা, সেটা সারা বিশ্বের মতো বাংলাদেশও 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়। এরপরে আমরা আসি 2 নম্বর পয়েন্ট, প্যাটার্ন হলো এক ধরনের মেধা সম্পদ। প্যাটার্ন হলো এক ধরনের মেধা সম্পদ। আর প্যাটার্ন হলো তুমি যে পণ্যটা আবিষ্কার করলা বা যেটা তুমি আবিষ্কার করছো সেটার যে একচেটিয়া অধিকার, একচেটিয়া মালিকানা স্বীকৃতি স্বরূপ হলো প্যাটার্ন। তুমি যেটা মালিক বা তুমি এটা আবিষ্কার করছো, তোমার এই মালিকানা স্বীকৃতি স্বরূপ হলো, এটাকে বলা হয়েছে প্যাটার্ন। খেয়াল করে আমি বলি, প্যাটার্নের মাধ্যমে এরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়। আবিষ্কারককে প্যাটেন্টটি প্রদানের অর্থ হলো এই নির্দিষ্ট সময়ের জন্য অন্য কেউ এটা তৈরি করতে পারবে না, এটা ব্যবহার বা বিক্রয় করতে পারবে না। এটা হলো প্যাটেন্টের সত্য। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আসে। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আসে বাংলাদেশে। তারপরে আসি পণ্য প্রতিপাটের মাল। বাজারে আমরা পণ্য কিনতে গেলে অনেক যে প্রতিষ্ঠানের মালিকের নাম বলতে হয় না, কোন পণ্য সেটা বলতে হয় না, আমরা শুধু প্রতীক দেখেই বলতে পারি। যেমন বলি রূপটাকা সহবিন দেন, তারপরে পীর মার্কা সবটা যে সহবিন দেন বলতে পারলে সেটা তারা দিতে পারবে। তাহলে এখানে এই পণ্যটাকে আলাদা করা বা পণ্যটাকে চেনানোর জন্য একটা প্রতীক, সেটাকে বলা হয় ট্রেডমার্ক। সেটাকে বলা হয় ট্রেডমার্ক। একটা পণ্য থেকে আরেকটা পণ্যকে আলাদাকরণের ক্ষেত্রে যে প্রতীক যে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ট্রেডমার্ক। ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে আমরা বলি ট্রেডমার্ক। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা। অবশ্যই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা রয়েছে, নাহলে বাজারে অসাধু লোকেরা একই ধরনের পণ্য যে ট্রেডমার্ক ব্যবহার করে আবার বাজারে নকল পণ্য বাজারে ছাড়তে পারে। এই জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা রয়েছে। কোনো প্রতীক বা মার্কের রেজিস্ট্রেশন বা পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতীকটি ব্যবহারের বিষয়ে রেজিস্টার্ড মালিককে একক অধিকার প্রদান করে। রেজিস্টার্ড মালিকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। যেমন আমাদের শীতকালের মধ্যে বিভিন্ন কোম্পানির পণ্য আসে, দেখা দেব একটা কোম্পানি যে ওই পেট্রোলিয়াম জেলির মধ্যে ব্যবহার করছে যে ময়ূরের ছবি, আরেকজনের কাকের ছবি, একই নাম দিয়ে রাখছে কিন্তু অভিন্ন পণ্য, যাতে সহজেই মানুষ বুঝতে না পারে, এইভাবে দেওয়া আসে। কিন্তু যারা একটু খেয়াল করবে ট্রেডমার্কটা দিয়ে পণ্যটাকে সঠিক পণ্যটা যেটা সে ব্যবহার করে, যেটা সে যে পণ্যটা সে চাইছে, তার চাহিদা যেটা সেটা সে খুঁজে বের করতে পারে। একটু সতর্ক হবে এই ট্রেডমার্কের মাধ্যমে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা। অবশ্যই ট্রেডমার্কের রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারিত থাকে, যাতে নির্দিষ্ট সময় শেষে আবার এটা হয় সে আবার পুনরায় নবায়ন করবে, আর না হলে আরেকজনের কাছে আরেকজন আবার এই ট্রেডমার্কে ব্যবহার করতে পারবে, সে আবার রেজিস্ট্রেশন করতে পারবে। যেহেতু পূর্বে রেজিস্ট্রেশন করার অনুমতি দিয়েছিল, সময়সীমা নির্ধারণ করছে, সে আবার যে রেজিস্ট্রেশন করে নাই, তাহলে তার মালিকানা থাকতেছে না। তাহলে রেজিস্ট্রেশন দেওয়া হয়, প্রথমত রেজিস্ট্রেশন দেওয়া হয় 7 বছরের জন্য। তারপরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি রেজিস্ট্রেশনকারী আবার আবেদন করে, তাকে 10 বছরের জন্য নবায়ন করা হয়। এভাবে সে যদি নবায়ন করতে থাকে, তারপরে এক সময় অনির্দিষ্টকালের জন্য নবায়ন করার সুযোগ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে।
তাহলে উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়। এই ভারত উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়। বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্ক আইন চালু আছে 2009 অনুযায়ী বর্তমান ট্রেডমার্ক আইন চালু আছে বাংলাদেশে 2009 অনুযায়ী চালু আছে। কপিরাইট সাথে আমরা অবশ্যই এটা কম বেশি সবাই পরিচিত, সবাই এটা মোটামুটি জানে কপিরাইট কি। কপিরাইট একটা সংরক্ষণের মাধ্যমে তোমার সম্পদ, যেটা বুদ্ধিবৃত্তিক সম্পদ, মেধা দিয়ে তৈরি করছে, সেই সম্পদটাকে সংরক্ষণ করার জন্য বা একক মালিকানা রাখার জন্য কপিরাইট করা হয় থাকে। কপিরাইট আইনের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। যেমন তুমি একটা গল্প বা একটা কবিতা বা একটা গদ্য উপন্যাস রচনা করছো, এখন আরেকজনে সেই কপি হুবহু নকল করে বাজারে ছেড়ে দিতে পারে। এই জন্য কপিরাইট আইনে সংরক্ষণ করা থাকলে তখন সে বাজারে এটা ছাড়তে পারবে না। ছাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, আইনগত সুযোগ সুবিধা দেওয়া হবে। সে তার এই নকল পণ্য বা অন্যের পণ্য নিজের নামে চালিয়ে দিচ্ছে, এই জন্য তার বিরুদ্ধে মামলা করে তোমার পণ্যটা বা তোমার উদ্ভাবনী যেটা তুমি আবিষ্কার করছো, সাহিত্য, শিল্প, কর্ম, গান, কবিতা, উপন্যাস, সেগুলো আবার তোমার অধিকার থাকবে। তাহলে কপিরাইট হলো একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ, যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্প, কর্ম, অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একক অধিকার প্রদান করা হয়। গল্প, নাটকে, যেটা আমি বলছি তোমাদের, গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চলচ্চিত্র, নাটক, দেখবে এগুলোর সময় অনেক সময় লেখা থাকে কপিরাইট করা আইনত দণ্ডনীয় অপরাধ, যাতে এটা কপি করে বাজারে কেউ না ছেড়ে দিতে পারে। যে করছে সেই ছাড়বে, সেই একমাত্র এটা মালিক। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি হয়ে থাকে, একেই কপিরাইট চুক্তি বলা হয়। চুক্তিপত্রের সময় রয়্যালটির পরিমাণ প্রভৃতি উল্লেখ থাকে। সেই বইটা বাজারে চললে লেখক কতটুকু রয়্যালটি পাবে সে সম্পর্কে একটা চুক্তি থাকে। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। তারপরে প্রতিষ্ঠা বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানের কাজ হলো পণ্যের মান যাচাই করে পণ্যটা বাজারে ছাড়ার অনুমতি প্রদান করা, পণ্যের গুণগত মান, যে পণ্যটা বাজার তৈরি করছে সেই পণ্যটার গুণগত মান ঠিক আছে কিনা, ঠিক থাকলে সেখানে বিএসটিআই সিল মারার বা প্রতীক ব্যবহার করার ক্ষমতা তাকে দেওয়া হয়। যেমন একটা জুস, ফলের জুস তৈরি করছে, ফলের জুসের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ঠিক থাকলে সেখানে বিএসটিআই সিল থাকবে। বিএসটিআই হলো পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। যদি পণ্যের গুণগত মান ঠিক না থাকে তাহলে বিএসটিআই কোম্পানি তার পণ্যর সার্টিফিকেট দিচ্ছে যে এটা ভালো, এটা বাতিল করে দেবে, তার সাথে লাইসেন্স বাতিল করে দিতে পারে। খেয়াল করো, কোনো বিশেষ পণ্য উৎপাদন ও বিপণন করতে চাইলে সেই বিশেষ পণ্যটিকে বাজারে প্রচলিত অনুরূপ অন্যান্য পণ্য থেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজন বোধে সেই পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয়। এটা আমরা জানি, রেজিস্ট্রেশন করলে হয়ে যায়। এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। নির্ধারিত পণ্যের মান নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত মান অনুযায়ী সে সকল
পণ্য উৎপাদন করে বিএসটিআই থেকে বাধ্যতামূলকভাবে তারা সনদপত্র বা সার্টিফিকেট নিতে হয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিএসটিআই কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বা সনদ বা লাইসেন্স বাতিল হয়ে যাবে। তাই বিএসটিআই হলো পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য ব্যবস্থা নেয়। পণ্যের গুণগত মান যদি ঠিক না থাকে তার সাথে চুক্তি বা লাইসেন্স বাতিল করে দিতে পারে। বীমা বীমা হলো ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ীকে সঠিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বা অনিশ্চয়তা দূর করতে বীমাটা ভূমিকা রাখে। তো বীমাটা কি আমরা জেনে নেই যে বীমা যখন করা হলো উভয় পক্ষের মধ্যে একটা চুক্তি, যার সাথে বীমা যিনি গ্রহণ করলেন তাকে বলা হয় বীমা গ্রহীতা। বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয় সেটাকে বলা হয় বীমা। যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বীমা চুক্তি বলে। উক্ত ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে বীমাকারী এবং যার ক্ষতিপূরণের জন্য বা যাকে অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদিত হয় তাকে বলা হয় বীমা গ্রহীতা। চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা এককালীন বা নিয়মিত কিস্তিতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারীকে প্রদান করে তাকে প্রিমিয়াম বলা হয়। আমি বীমা গ্রহীতা বীমা করলাম, এখন আমি চুক্তি অনুযায়ী বীমা প্রতিষ্ঠানকে বীমা কোম্পানিকে জীবন বীমা কোম্পানি বা জীবন বীমা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান আছে, সেখানে আমি প্রিমিয়ামগুলো দিয়ে গেলাম। বীমা সেটাকে বলা হয় প্রিমিয়াম। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় বীমাপত্র। বীমার যাবতীয় শর্ত উল্লেখ থাকে। বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এই বীমাটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। এখন ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা, ব্যবসা প্রতিষ্ঠানেও বীমার প্রয়োজনীয়তা দেখছি। বীমার প্রয়োজনীয়তা দেখছি ব্যবসা প্রতিষ্ঠানে বীমার প্রয়োজনীয়তা। একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ঝুঁকিটা দায় দায়িত্ব নেওয়া, ঝুঁকিটা নিরূপণ করা। যে ঝুঁকি হলে আমি ধরে নাও যে বাইরে থেকে পণ্য আমদানি করলাম, এখন জাহাজে বোঝাই করে সাগর সমুদ্র পার হয়ে আসবে, 1 কোটি টাকা পণ্য আনলাম, যদি জাহাজ ডুবে যায়, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা আমি পথে বসে যাব ব্যবসায়ী, যে তার কিছুই থাকবে না। এই কারণে বীমা কোম্পানি সেটা ঝুঁকি গ্রহণ করে। যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি তা বীমাকারীকে গ্রহীতাকে ক্ষতিপূরণ দিবে, যাতে সে ব্যবসা প্রতিষ্ঠানটাকে আবার পুনরায় পরিচালনা করতে পারে, সে ভেঙে না পড়ে, ক্ষতিগ্রস্ত না হয়, এই সহযোগিতা। আবার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যটা জাহাজে করে তার গন্তব্যস্থানে ব্যবসায়ী স্থানে এসে পড়ে, তাহলে বীমা কোম্পানি ওই অর্থের যে প্রিমিয়ামটা দেওয়া হয়েছে সেটা মালিক হয়ে যাবে। তাহলে ব্যবসায়িক অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে বীমার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটবে এই অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা হলো ব্যবসার ক্ষেত্রে বীমার প্রয়োজনীয়তা রয়েছে। একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি নিরূপণ। পণ্য উৎপাদন ও বিক্রয়ের বহুবিধ ঝুঁকি বিদ্যমান, যেমন কোনো জিনিসের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারীদের পীড়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজ ডুবি ইত্যাদি ঘটনার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে। বীমাকারী প্রতিষ্ঠান বীমাকৃত ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উল্লেখিত প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে এই জাতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে। বীমাকারী প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হতো। ওই যে বললাম যে যদি ক্ষতি বা ঝুঁকি নেওয়ার দায় দায়িত্ব নেওয়ার মতো কেউ না থাকতো, তাহলে বীমাকারী
ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন ঝুঁকি নিয়ে বাইরে থেকে পণ্য আমদানি করবে অথবা রপ্তানি করবে, সেই ক্ষেত্রে তার যদি ক্ষতি হয় তাহলে সে ক্ষতির সম্মুখীন হতো, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত। আর এখন যেহেতু বীমা করার একটা সুযোগ আছে, বীমাকারী প্রতিষ্ঠান তিনি তাদের আর্থিক সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়ে যায়। তাহলে ব্যবসার অনিশ্চয়তা দূর করার জন্য বীমার প্রয়োজনীয়তা আছে। বুঝতে পারছি শিক্ষার্থীরা, ব্যবসার বীমার প্রয়োজনীয়তা। বীমা প্রকারভেদ। বীমা প্রধানত প্রকারভেদ 5 প্রকার দেখা যায়। জীবন বীমা, নৌ বীমা, 4 প্রকার: জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। বীমা প্রধানত 4 প্রকার। জীবন বীমা এটা একজন ব্যক্তির উপর নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়ামের মাধ্যমে বীমাকারীর কাছ থেকে বীমা গ্রহীতা এটা চুক্তিবদ্ধ হয়, যা একজন ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত সেটা বীমা প্রদান করবে, আবার হয়তো নির্দিষ্ট সময় শেষে সে টাকাটা ফেরত পাবে। জীবন বীমার উপর, জীবনের উপর যে বীমাটা করা হয় সেটাকে জীবন বীমা। জীবন বীমা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জীবন বীমা, যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী বীমা কিস্তির বিনিময়ে বীমা গ্রহণকারী ব্যক্তিকে তার নির্বাচিত ব্যক্তি বা উত্তরাধিকারীকে একটি বিশেষ সময়ের পরে বা বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিকেই জীবন বীমা বলে। যেমন একজন ব্যক্তি জীবন বীমা করছে, সে মারা গেল, একটা প্রিমিয়াম দিয়ে 1 লক্ষ টাকা প্রিমিয়াম সে বীমা করছে, 8,000 টাকা বা 10,000 টাকা প্রিমিয়াম দিয়ে মারা গেল। তার উত্তরাধিকারী যে আছে, মনোনীত ব্যক্তি আছে, তিনি 1 লক্ষ টাকা বীমাকারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ পাবে, মানে আর্থিক সহায়তা পেল। এরপর আসি অগ্নি বীমা। অগ্নি বীমাটা বা নৌ বীমা আছে, তাহলে আমরা অগ্নি বীমাটা আগে বলতেছি। অগ্নি বীমা যে বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বীমা বলে। যেমন আমাদের এই শীত মৌসুমে অনেক সময় বিভিন্ন ফ্যাক্টরি, কারখানা, তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক সময় আগুন লেগে যায়, এদের বীমা করা আছে। যদি এই আগুন লাগার কারণে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, অনেক যে প্রতিষ্ঠানের ব্যবসায়ী মালিক দেখা যাব ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতির হাত থেকে এই বীমা প্রতিষ্ঠান অগ্নি বীমার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান অগ্নি বীমার মাধ্যমে কিছু ক্ষতিপূরণ পেয়ে থাকে, তাতে তার ব্যবসা প্রতিষ্ঠানটা আবার পুনরায় চালু করতে পারে। তাহলে অগ্নি বীমা আগুনের জনিত যে দুর্ঘটনাগুলো ঘটে এটার ক্ষতিপূরণ প্রদান করে থাকে। নৌ বীমা হলো নদীপথে যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, তাকে নৌ বীমা বলা হয়। নদীপথে যাচ্ছে, এখন যাওয়ার পথে কোনো দুর্ঘটনা যদি ঘটে, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ যেটাই ঘটুক, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবে। আবার যদি সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছে যায় তাহলে আর ক্ষতিপূরণ পাবে না। তাহলে এটা বীমা প্রতিষ্ঠান বীমা যে করছে বীমাকারী তার হয়ে যাবে। দুর্ঘটনা বীমা এটা সাধারণত ম্যাক্সিমাম সময় গাড়ির জন্য করা হয়, যানবাহনের জন্য করা হয়। এটা প্রাইভেট কার 1 কোটি টাকাতে কেনা হয়েছে, এখন এই প্রাইভেট কার রাস্তায় নামাইছ, কিছু দূর যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটলো। এখন এটা যদি বীমা করা থাকে, বীমাকারী তোমাকে ক্ষতিপূরণ দিবে, যাতে তুমি আবার এই প্রাইভেট কার নতুন করে আবার ক্রয় করতে পারো অথবা ব্যবহারের উপযোগী করতে পারো। দুর্ঘটনা বীমা ব্যক্তি জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বীমা অন্তর্ভুক্ত। এই জাতীয় বীমা শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশঙ্কিত দুর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে। অনেক সময় যে বড় বড় যেমন আমরা বিমানে ওঠার সময় বা এরোপ্লেনে ওঠার সময় প্রত্যেক যাত্রী বীমাকৃত, বাসে কোনো বাসে দেখা থাকে প্রত্যেক যাত্রী বীমাকৃত। তার মানে গাড়িটা বীমা করা আছে, যারা এই বীমা করার কারণে রাস্তাঘাটে বা চলাফেরায় কোনো দুর্ঘটনা যদি ঘটে, তার প্রত্যেক যাত্রী অথবা ওই প্রতিষ্ঠান যে গাড়িটা বাবদ
দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাবে। ঠিক শিক্ষার্থীরা বুঝতে পারছো, আমি ব্যবসার আইনগত দিক তোমাদের কাছে আলোচনা করলাম। এই ব্যবসায় যে সমস্ত আইনগত দিকগুলো মেনে চলা হয়, কি কি কোন ক্ষেত্রে কি সেগুলো আলোচনা করছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আর বাসায় একটু পড়াশোনা করবে, অবশ্যই বলবে এই চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায়টা যদি রিভিশন একটু পড়ো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।